একটা ছবি দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। ছবিটা যদি আপনি একটু দেখেন, ছোট্ট ছোট্ট মানে স্কুল পড়ুয়া বাচ্চা, হয়তোবা তাদের বয়স হবে সর্বোচ্চ 5-6 বাকি 7-8, যারা 1-2 বাকি 3-4-এ পড়ে। এই বয়সী ছোট ছোট শিশু, আমার এলাকার ছোট্ট একটা ভাই ফয়সাল, ওর চিকিৎসার জন্য সাহায্য তুলতে বের হয়েছে। মানে বিবেককে প্রশ্ন করার মতো যে আমরা আসলে যাদের সামর্থ্য আছে, বাকি যাদের শক্তি আছে, যারা ঘরে বসে আছি মানুষের বিপদের দিনেও, তারা আসলে ওদের থেকে কিছু শেখার আছে। মানে ওদের এখন খেলাধুলা করার বয়স, হয়তোবা মাঠে বাকি শয়তানি করার বয়স। ঠিকমতো হয়তোবা পড়ালেখা করতে বসার মতো আসলে পড়ালেখা করতে গিয়ে ওরা দুষ্টামি করে, এমন একটা বয়স। তো এই বয়সে ওদের থেকে একটা বয়সে বড় ভাই তার চিকিৎসার জন্য সাহায্য তুলতে বের হয়েছে বক্স নিয়ে। এবং ওরা আসলে যতটুকু আমি জানতে পেরেছি, ওরা বিভিন্ন বাড়িতে পর্যন্ত গিয়েছে, বাজারঘাট সহ বিভিন্ন বাড়িতে পর্যন্ত গিয়েছে চিকিৎসার জন্য সাহায্য তুলতে। এবং একটা বাড়ি থেকে ওদেরকে বলা হয়েছিল যে আমাদের এলাকার তো কেউ বাড়িতে নাই, টাকা পয়সাও নাই, তোমাদের আমরা কি দিয়ে সাহায্য করব। তো ওই পিচ্চিগুলাকে নাকি মানে ওই বাড়ির একটা মানুষকে বলেছে যে টাকা নাই তত কি হয়েছে, আপনাদের বাড়িতে তো হাঁস মুরগি আছে, 2টা ডিম দিয়ে দেন, ওই ডিম বিক্রি করে আমরা বক্সে টাকা ঢুকিয়ে দিব। তো এই যে মানে একটা ঘটনা বাকি এই যে ছবিটা আসলে বিবেককে প্রশ্ন করার মতো বাকি বিবেক জাগ্রত করার মতো। আমি আসলে নিজেও অনেক মানুষের জন্য কাজ করেছি, কিন্তু ওদের বয়সে আসলে কাজ করতে কখনো মাঠে নামা হয়নি। তো ওদের থেকে হয়তোবা আমার বাকি অন্যান্য আরও স্বেচ্ছাসেবকদের আসলে শেখার মতো কিছু আছে, যে সবাই একত্র হলে কত কিছুই না সম্ভব। যাই হোক, আমার গ্রামের ফয়সাল, ও আসলে দরিদ্র ঘরের একটা ছেলে, এবং ওর মানে বাবার সাথেও মাছ ধরতে গিয়েছিল ইঞ্জিন চালিত যে নৌকা অথবা ট্রলার বলা হয় গ্রাম্য ভাষায়। তো সেইটার মেশিনে যখন ও স্টার্ট দিতে গেছে, ওর আসলে শীতের দিন, তো ওর আসলে চাদর পেঁচানো ছিল, সেই চাদরে মেশিনের সাথে প্যাচ বেঁধে আসলে ওকে মানে ফয়সালকে মেশিনের সাথে বারবার আঘাত করেছে, এমন আঘাত করেছে যে ও আসলে মানে ওর মাথা থেকে রক্ত বের হয়েছে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে, এবং ও দীর্ঘ 4-5 দিন যাবৎ আইসিইউতে আছে। এবং ওর জ্ঞান ওইভাবে ফিরে নেই, তবে হাত পা নাড়াচাড়া করতে পারে, কথা বলতে পারে না, বাকি চোখও খুলে না। বলতে গেলে এক ধরনের কোমার মধ্যে আছে, এরকম আসলে কোমায় চলে গেছে এরকম আসলে। তো ডাক্তার যতটুকু বলছে ওর জ্ঞান ফিরতে অনেক সময় লাগতে পারে, এবং ওর চিকিৎসা আসলে অনেক লম্বা। তো লম্বা চিকিৎসা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় বাকি ইন্দেরহাট বলতে যে নেসারাবাদে পিরোজপুর জেলায় যে বাজার আছে, সেই বাজার বাকি এই ছোট্ট ছোট্ট শিশু বাকি আমাদের বন্ধু বান্ধব অনেকেই আসলে মানে সবাই একত্র হয়ে সাহায্য এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ টাকার মতো চিকিৎসার জন্য তুলেছে। তো আমার সাথে আসলে আমার গ্রামের যাদের সাথে আমার বন্ধু বান্ধব একসাথে চলা, বাকি গোসল করা, বাকি চা খাওয়া, বাকি খেলাধুলা করা, বাকি একসাথে পড়া, তারাও পর্যন্ত অনেকে যোগাযোগ করেছে ফয়সালের চিকিৎসার জন্য আমি যেন একটু কাজ করি। আমার বড় ভাই বাকি আমার মা বাকি আমার চাচা বাকি মামা প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমি সবাইকে আসলে না করে দিয়েছি। কারণ এর আগে পিরোজপুর জেলা নেসারাবাদ থানা আমার নিজ গ্রাম, তো সেখানে জুবাইরের জন্য কাজ করতে গিয়ে আমি কিডন্যাপের শিকার হয়েছিলাম, এবং থানা পুলিশ এবং মানে সালিশ ব্যবস্থার মোকাবেলা করতে হয়েছে। তো আমার সাথে আসলে যোগাযোগ করার পরে প্রত্যেককে আমি সরাসরি বারণ করে দিয়েছি যে এলাকার জন্য কাজ করতে গেলে কিডন্যাপ হতে হয়, মৃত্যুর হুমকি পেতে হয়, থানা পুলিশের দ্বারস্থ হতে হয়, সালিশ ব্যবস্থার দ্বারস্থ হতে হয়, সেই এলাকা নিয়ে কাজ না করাই ভালো। তো মূল একটা কথা, যে জুবাইরের চিকিৎসার জন্য যে আমি 11 লক্ষ টাকা কালেকশন করেছিলাম, তো
থানা পুলিশ বাকি সালিশ ব্যবস্থা বাকি যারা আমাকে কিডন্যাপ করেছে প্রত্যেকের অভিযোগ ছিল যে আমি কেন জুবাইরের বাবার নাম্বার পরিবর্তে আমি কেন আমার নাম্বারটা ব্যবহার করলাম। তো একটা বিষয় কি বলতে চাই যে আসলে কখনো স্বর্ণকার দিয়ে আলুর ব্যবসা হবে না, আলুর দোকানদারকে বাকি মুদির দোকানদারকে দিয়ে কখনো স্বর্ণের ব্যবসা হবে না। তো প্রত্যেকটা একটা সিস্টেম আছে, সিস্টেম বলে কথা আছে। আল্লাহ 100 জনেরটা একজনকে দিয়েও মাঝে মধ্যে করিয়ে নেয়। যে এই যে এলাকার ছোট ছোট বাচ্চা কাজ করতেছে, বাকি আমার থেকে বয়সে বড় চাচার বয়সী বাকি দাদার বয়সী বাকি বড় ভাইরাও আসলে কাজ করতেছে, বাকি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকেও ফান্ড উঠানো হয়েছে। তো সবার টাকা একত্র করে 1 লক্ষ টাকার মতো হয়েছে। এটা একটা অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু জুবাইরের জন্য কিন্তু আমি একা 11 লক্ষ টাকা সাহায্য তুলেছিলাম। তো এরকম একটা বিষয় আছে, সব কিছু সবার দ্বারা আসলে সম্ভব হয় না, বাকি আমার দ্বারাও একই রকম সবসময় সম্ভব হবে না। কখন আল্লাহ কার মাধ্যমে করে এটা বলা যায় না। তবে জুবাইরের বাবার যে নাম্বারটা আমি দেইনি, এটার প্রধান কারণ হলো জুবাইরের বাড়িতে যখন 1,25,000 টাকা নিয়ে আমি গিয়েছিলাম, তখন তার বাবা ওই টাকা থেকে 40,000 টাকা পরিমাণে কিস্তি দিয়ে দেয়। তো মানুষের দানের টাকা, টিফিন খরচ, বাজার খরচ, পকেট খরচের টাকা আমার কাছে সাহায্যের জন্য পাঠাইলো তার বাচ্চার চিকিৎসার জন্য। সেই বাবা যদি সেই টাকা দিয়ে কিস্তি দিয়ে দেয়, তাহলে মানুষ তো আমাকে আসলে জুতা মারবে। আর যেই বাবা 12 বছর পর্যন্ত বাচ্চার চিকিৎসা করাতে পারে না, সেই বাবার ব্যর্থতা আছে বলেও আমার মনে হয়েছে। এবং যেই বাবা আসলে বলে যে মানে দরকার হলে চিকিৎসা 3-4 মাস পরে হবে, মানুষই তো টাকা দিবে, তো আমার কিস্তি পরিশোধ করি, পরে বাচ্চার চিকিৎসা করা হবে। তো এরকম যে বাবা কথা বলে, তার নাম্বার তো আমি সরাসরি আসলে ভিডিওতে দিতে পারি না। বাকি আমার পরিশ্রমের উপর থেকে সে স্বাবলম্বী হবে, বাকি সে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার লোন পরিশোধ করবে, এই পরিশ্রমের জন্য তো আমাকে আমার বাবা মা রক্ত পানি করে ইনকাম করে বড় করেনি, লালন পালন করে বড় করেনি। এই আরেকজনের লোন পরিশোধ করার জন্য আমার মা তো আমাকে গর্বে ধরেনি। তো আমিও তো মানে তার লোন পরিশোধ করার জন্য বাংলাদেশের মানুষ আমাকে চেনেনি। তো যাই হোক, তো তখন আসলে সালিশ ব্যবস্থা বাকি থানা বাকি সাংবাদিক সহ আমি অনেককে বলেছিলাম যে আমি তো জুবাইরের জন্য 14 লক্ষ মানে 15 লক্ষ টাকা প্রয়োজন, আমি তো 11 লক্ষ টাকা আমি সাহায্য তুলে দিয়েছি। তো আপনারা সকলে মিলে জুবাইরের জন্য বাকি 4 লক্ষ টাকা ম্যানেজ করে দেন। সেটার জন্য আপনাদের উন্মুক্ত থাকবে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বাজার এবং ফেসবুক, ইউটিউব। আমি তো ফেসবুক, ইউটিউব থেকে এক জায়গা থেকে এত টাকা তুললাম, আপনারা পারলে 4 লক্ষ টাকা তুলে দেন। আপনারা মনে করতেছেন যে ভিডিও করলে এটা মানুষের কাছে টাকা চাইলেই টাকা পাওয়া যাবে, এরকম কিছু না। ঠিক আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। সব কিছু মানুষ যখন আসলে মানে মানুষের কষ্টের টাকা আসলে মানুষ তখনই দান করে, যে আসলে উনি একটা বিশ্বস্ত জায়গা পায়, বাকি একটা মানুষের জন্য তার মায়া কাজ করে, বাকি ভালোবাসা কাজ করে, বাকি দুঃখ কাজ করে। তো তখন আসলে মানুষ যখন তার বিশ্বস্ততা জায়গা খুঁজে পায়, তখন আসলে মানুষ সাহায্য করে। তো যে কেউকে একজন সাংবাদিক চাইলেই ক্যামেরা চালু করে ভিডিও করলে সে 11 লক্ষ টাকা তুলতে পারবে না সাহায্য। তো এটার একটা সিস্টেম আছে। আমি যদি একটা বাজার থেকে যদি গিয়ে বলি যে 1 লক্ষ টাকা আমাকে ধার দাও, 2 লক্ষ টাকা আমাকে ধার দাও, দিবে না। একজন দোকানদার আর একজন দোকানদারের কাছে গিয়ে ধার চাইলেও ধার দিবে, বাকি একজনের জন্য সাহায্য চাইলেও সে সাহায্য করবে, কিন্তু আমি কিন্তু দোকানদারের কাছে যে সাহায্য চাইলে দিবে না। তো এরকম কিছু বিষয় আছে। আপনার সেকশন ওটা, মানে এখন একজন মুদির দোকানদার সে যদি ক্যামেরা চালু করে যদি জুবাইরের জন্য বা কে ফয়সালের জন্য টাকা চায়, সে কি টাকা পাবে? টাকা পাওয়ার কথা না। তো এক একটা শ্রেণী ভেদে আছে, যে এক একটা মানুষ এক একজনকে এক এক কিছু দিয়েছে আসলে এক এক কিছুর জন্য। মূলত আমার সব দিক ভালো হবে না, আমার একটা দিক ভালো হবে, বাকি একটা মানুষের সব খারাপ দিক তার মধ্যে একটা দিক ভালো হবে। তো এরকম কিছু জিনিস আছে, আল্লাহ তাআলা ওগুলো দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি আসলে সকলকে নিষেধ করেছি যে আমি আসলে ফয়সালের জন্য কিছু করতে পারবো না, কিন্তু এই ছবিটা দেখার পর আসলে আমার বিবেক জাগ্রত হয়েছে।
আপনারা আশা করি আপনাদের মতামত জানাবেন যে আমার আসলে কি করা উচিত। আমি মন থেকেই আসলে নেসারাবাদের জন্য কাজ করতে চাই না যে মানে যে মানুষটা আমাকে মানে কিডন্যাপ করতে পেরেছে সেই মানুষটা সুযোগ পেলে আমাকে গুম করে ফেলতে পারবে, সুযোগ পেলে মেরে ফেলতে পারবে, তারা আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। যাই হোক, তারপরও মানুষ মানুষের জন্য। জুবাইরের বাড়ি ছিল আমার থানার মধ্যে, আর এই ফয়সালের বাড়ি হইল আমার গ্রামে। তো তারপরেও আপনারা বিগত দিনে আমাকে আপনারা যদি সাহায্য না করতেন, আমি সেকেল কখনোই এত মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম না। আপনারা পরামর্শ দেবেন যে আমার আসলে কি করা উচিত, আমার কি ফয়সালকে নিয়ে কাজ করা উচিত অথবা উচিত না। আপনাদের মতামতের ধারায় আসলে আমি সিদ্ধান্ত নিব, কারণ আমি আসলে আপনাদের কারণে মানুষের জন্য কাজ, মানে আপনাদের সাথে নিয়ে মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষের জন্য কাজ করেছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, তো মানুষকে রাজি খুশি করানোর জন্য না। তো এই আমার যে একটা ইচ্ছা বা কি মানুষ, অসহায় মানুষকে নিয়ে আমি যে যেভাবে মানুষের কাছে উপস্থাপনা করেছি বা কি মানুষের জন্য যেভাবে আমি পরিশ্রম করেছি, সেইটা আপনারা দেখে বা কি বিশ্বাস করে বা কি দীর্ঘদিন ধরে দেখতে দেখতে আপনারা আসলে আমার সাথে, মানে আমার পরিশ্রম আর আপনাদের অর্থ আবার অন্য কারো পরিশ্রম সবার কিছু একত্র করে আসলে একটা অসহায় মানুষের হেল্প হয়েছে। এরকম শুধু একটা অসহায় মানুষের হেল্প হয় না, বিগত দিনে অনেক অসহায় মানুষের হেল্প হয়েছে, বাকি চিকিৎসার ব্যবস্থা হয়েছে, হয়তোবা আমার পরিশ্রম আপনাদের অর্থ, এরকমই। কিন্তু এবারও আসলে যেহেতু আমি যদি এই কাজটা অন্য এলাকার কারো হতো, আমি আসলে আপনাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতাম না যে আমি করব বা কি করব না। কিন্তু যেহেতু আমার এলাকার মানুষ আমাকে কিডন্যাপ পর্যন্ত করেছে 11 লক্ষ টাকার গন্ধ টের পেয়ে, তো সে এলাকার ফয়সালের জন্য, যদিও ফয়সাল আসলে ওর তো কোনো দোষ নাই, বাকি ওর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের ধারায় ও জীবন মৃত্যুর ঝুঁকিতে আছে, তো ওর জন্য কি আমার কাজ করা উচিত হবে বা কি উচিত হবে না, এটা আপনারা একটু মতামত দিয়ে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং ফয়সালের জন্য দোয়া করবেন। এবং আমি যদি নাও কাজ করি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিশ্বস্ত একজনের কাছে ফয়সালের জন্য যদি কেউ সাহায্য পাঠাতে পারেন, তো সাহায্য পাঠানোর অনুরোধ রইল। তাতে আমি ফয়সালের জন্য কাজ করি আর না করি, কারণ আসলে মানে আমি ফয়সালের জন্য শুধুমাত্র চাচ্ছি না, আমি চাচ্ছি ছোট্ট ছোট্ট 5-6 বছরের বাচ্চাদের জন্য, যে ওদের মানে ওদের যেই এই বয়সে যে আসলে একটা সিদ্ধান্ত নিতে পেরেছে ওরা, এই সিদ্ধান্তটা যেন আসলে ওরা যেন মানে ওদের সিদ্ধান্তটা যেন আসলে ভুল প্রমাণিত না হয়, ওরা যেন দিন শেষে হাসতে পারে বা আত্মতৃপ্তি পায় যে না, আমরা কিছু করতে পেরেছি। শুনেছি ওরা 544 টাকা পর্যন্ত সাহায্য তুলেছে।